আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। গল্প রক্তিম চুম্বন। গল্পটি লিখেছেন লেখিকা সুষমা মণ্ডল। পর্ব ৭। তরঙ্গ, কিরে এখনো তোর গোছানো হয়নি? কালকে তো তুই লন্ডনে যাবি। আরে তাড়াতাড়ি প্যাক করে নে না। শোন, তোর কাগজপত্র আমিই গুছিয়ে নিয়েছি, বাকি কি কি নেওয়ার আছে নিয়ে নে তাড়াতাড়ি। কেঁদে কেঁদে তরঙ্গিনীর চোখ মুখ ফুলে গিয়েছে। ও চিৎকার করছে, আমি যাব না দিদি, আমি কোথাও যাব না। আই অ্যাম অ্যান অ্যাডাল্ট। তুমি আমাকে জোর করে কোথাও পাঠাতে পারো না। দেখ তরঙ্গ, তুই যদি অ্যাডাল্ট হতিস বা তুই যদি ঠিকঠাক সিদ্ধান্ত নিতিস, তাহলে আজকে আমাকে তোকে জোর করে কিছুই করাতে হতো না। যেহেতু তুই নামেই বড় হয়েছিস, কাজে একটুও বড় হোসনি, তাই জন্যই তো আমাকে এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে রে বোন। তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না দিদি। আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, ওরা কখনো আমার সঙ্গে এরকমটা হতে দিত না। কিছুক্ষণ বোনের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে স্রোতস্বিনী। ওর চোয়াল এবার শক্ত হয়ে ওঠে। করতো, করতো, ডেফিনেটলি করতো। তুই যা শুরু করেছিস না, তাতে ওরা থাকলে ওরাও এটাই করতো। আর কোনো কথা বলবি না, তাড়াতাড়ি যাওয়ার জন্য তৈরি হ। কালকে তুই যাচ্ছিসই। তরঙ্গিনীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে স্রোতস্বিনী দরজা বাইরে থেকে বন্ধ করে এখান থেকে চলে যায়। তরঙ্গিনী ওর বাবা মায়ের ছবি জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ও সম্রাটের নাম্বারে অনেকবার ফোন করেছে, কিন্তু কোথাও ওকে পাচ্ছে না। নিজেকে এতখানি অসহায় বলে মনে হচ্ছে যেন ও একটা অন্ধকার গুহার মধ্যে আটকে গেছে, যেখানে চারিদিক শুধুই অন্ধকার। ও সেই অন্ধকার গুহা থেকে বের হতে চাইছে, কিন্তু বের হওয়ার জায়গা পাচ্ছে না। হঠাৎ কারো একটা স্পর্শেও চমকে ওঠে। ভয়েও চিৎকার করতে যাচ্ছিল, তার আগে সেই ব্যক্তিটা ওর মুখটা চেপে ধরে। দিস ইজ মি, ধ্রুব। ধ্রুব, চিৎকার করো না, তোমাদের খুব বেশি দূরে নেই, চিৎকার করলে শুনতে পেয়ে যাবে। তরঙ্গিনী বিশ্বাসই করতে পারে না যে ওর সামনে ওর ভালোবাসার মানুষটা দাঁড়িয়ে আছে। ও আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে না পেরে সম্রাটকে জড়িয়ে ধরে। তুমি কোথায় গিয়েছিলে ধ্রুব? আমি কবে থেকে তোমাকে ফোন করে যাচ্ছি, পাগলের মতো তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও তোমাকে খুঁজে পাইনি। কোথায় ছিলে তুমি, বলো না, কোথায় ছিলে? জানো, কাল কাল দিদি আমাকে লন্ডনে পাঠিয়ে দেবে। আমি লন্ডনে যেতে চাই না ধ্রুব, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমি তোমার কাছে থাকবো, কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। আমি জানি তো, আমি জানি, আমি সব জানি। চিন্তা করো না, তোমার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিচ্ছু করতে পারবে না। পারবে, দিদি চাইলে সব পারবে। তুমি জানো না, দিদির অনেক ক্ষমতা। দিদির কথা মতো ওই ডাক্তার লিখে দিয়ে গেছে যে ট্রিটমেন্টের জন্য আমাকে লন্ডনে যেতেই হবে। ওরা বলেছে আমি মানসিকভাবে অসুস্থ, আমি যদি যেতে না চাই তাহলে দিদি জোর করে আমাকে পাঠাতে পারবে, ওর কোনো প্রবলেম হবে না। বললাম তো, পারবে না। কেউ তোমাকে আমার থেকে দূরে সরাতে পারবে না। তুমি যদি নিজে থেকে আমার থেকে দূরে না যাও, তবে কারোর সাধ্য নেই সে তোমাকে আমার থেকে দূরে পাঠিয়ে দেবে। চিন্তা করো না, কাল আমি সব ব্যবস্থা করে দেব। কাল? কাল কি করবে তুমি? তুমি জানো না কাল আরো কড়া পাহারা থাকবে। না না, তুমি আমাকে আজকেই নিয়ে চলো। আমি এখান থেকে চলে যেতে চাই, আমি তোমার সঙ্গে যেতে চাই, প্লিজ। না, আমি যে পথে তোমার কাছে এসেছি সেই পথটা অনেক রিস্কি, তুমি যেতেই পারবে না। এতখানি রিস্ক আমি নিতে পারবো না। কালকের পথ অনেক সহজ হবে। চিন্তা করো না, আমি যখন কথা দিয়েছি তখন তোমাকে আমি কোথাও যেতে দেব না। তুমি আমার কাছেই থাকবে। তুমি শুধু তৈরি থেকো। আমাকে এখন আসতে হবে তরঙ্গ। আমি আজকেই ফিরেছি। ফিরেই যখন শুনেছি যে তুমি লন্ডনে চলে যাচ্ছ, তখন আমাকে এখানে আসতেই হলো। আমি অন্যভাবে খবর দিতে পারতাম, কিন্তু খবরটা তোমার কাছে পৌঁছবে কিনা আমি শিওর ছিলাম না। তাছাড়া তোমাকে অনেক দিন দেখিনি, তোমাকে খুব দেখতেও ইচ্ছে করছিল। তবে আমাকে এখন যেতে হবে তরঙ্গ,
তুমি চিন্তা করো না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। কেঁদো না তরঙ্গ, তরঙ্গ কেঁদো না। তোমার চোখের এক ফোঁটা জল আমি সহ্য করতে পারি না তরঙ্গ। তোমার চোখের এক ফোঁটা জলের বদলে আমি পুরো পৃথিবী পুড়িয়ে ছাই করে দিতে পারি। কেঁদো না, চুপ করো, কাল সব ঠিক হবে। তোমার ধ্রুব তোমাকে কথা দিচ্ছে, তুমি যদি না চাও তাহলে কেউ তোমাকে আমার থেকে দূরে সরাতে পারবে না। তুমি নিশ্চিন্তে ঘুমাও, কালকে ঠিক সময়ে আমাদের দেখা হবে। তরঙ্গিনীর কপালে সম্রাট চুম্বন করলে তরঙ্গিনী চোখ বন্ধ করে নেয়। সম্রাট জানালার যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই আবার চলে যায়। বিদ্যুৎ সব রকমভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে নৃপেন্দ্রর করা অপরাধের মধ্যে থেকে কোনো ফাঁক খুঁজে পায় আর ও সেই পথে নৃপেন্দ্রকে ধরতে পারে। কিন্তু নৃপেন্দ্র এমন একজন ধুরন্ধর ব্যক্তি যে নিজের কোনো কাজের ফাঁক ফেলে যায় না। সমাজের সর্বস্তরে নৃপেন্দ্রর জাল এমনভাবে ছড়ানো আছে যে সেই জালের শুরু কোথায় এবং শেষ কোথায় সেটাই খুঁজে পাওয়া যায় না। বিদ্যুৎ এই জাল ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কিছুই করে উঠতে পারছে না। একই সঙ্গে ও যতই চেষ্টা করুক না কেন, ওর দাদার কথা অবচেতন মন থেকে কিছুতেই সরাতে পারছে না। সেই দিন আশ্রমে যে লোকটাকে ও দেখেছিল, ও তার ছবিও আঁকিয়েছে। ওর দাদার মুখেই শুনেছিল ওর নাম সমর। ও সেই লোকটার বিষয়ে খোঁজ খবরও করেছে। ওই লোকটার সম্পর্কে খোঁজ করতে গিয়ে জেনেছে লোকটার আসল বাড়ি মুম্বাইতে। নৃপেন্দ্রর কাছ থেকে দীক্ষিত হওয়ার পর থেকেই বেশিরভাগ সময়টা লোকটা আশ্রমে থাকে। কিন্তু নৃপেন্দ্রর কাছ থেকে দীক্ষা নেওয়া হাজার হাজার মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, তাই এর থেকে আলাদা করে আর কিছুই জানা যায় না। সব দিক থেকে ব্যর্থতা দেখতে দেখতে বিদ্যুৎ বিরক্ত হয়ে যাচ্ছে। মাঝে শুধু একটা জিনিসই ভালো হয়েছে যে স্পন্দন এখান থেকে সুস্থ শরীরে কেরালায় চলে যেতে পেরেছে। সেখানে ও ভালো থাকবে, নিজের জীবন কাটাতে পারবে। সেখানে যাতে নৃপেন্দ্রর ছায়া ছেলেটার উপর না পড়ে ওই দিকটা মহেন্দ্র বলেছে নিশ্চিত করবে। ছেলেটা সেখানে নতুন করে জীবন শুরু করুক। স্রোতস্বিনীর ওপরেও ও নজর রেখেছে। স্রোতস্বিনী এখন যেরকম মানসিক অবস্থায় রয়েছে তাতে ও যে ভুল কিছু করবে না তারও কোনো নিশ্চয়তা নেই। ও মনে মনে স্রোতস্বিনীকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা মুখে স্বীকার করতে পারে না। ওর মন এবং মাথার মধ্যে দ্বন্দ্বটা এখনো রয়েই গেছে। নিজের ভাবনা চিন্তার মধ্যে বিদ্যুৎ ডুবেছিল। এমন সময় জ্যোথিকাকে ওর ঘরে হন্তদন্ত হয়ে আসতে দেখে ও বেশ অবাক হয়ে যায়। জ্যোথিকা যে ভালোই চিন্তিত সেটাও বুঝতে পারছে। ভাই, বলছি তুমি কি ব্যস্ত আছো? না না বৌদি, ব্যস্ত নেই। তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন? কি হয়েছে? সব ঠিক আছে তো? না ভাই, কোনো কিছুই ঠিক নেই। খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে। তোমার দাদা কি করে ফেলেছে কে জানে। লোকটা যদি কখনো একটু চালাক চতুর হয় গো। ওকে কতবার বলি তুমি পড়াশোনা ঠিক মতো জানো না, বিদ্যুতের থেকে একটু সাহায্য নিতে পারো, কিন্তু আমার কথা শুনলে তো তোমার দাদা। দেখো না, ওই ওই বইটায় কি একটা সমস্যা দেখাচ্ছে। আমার তো খুব ভয় লাগছে, পুলিশ এসে আমাদের যদি তুলে নিয়ে যায়। কেন, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? তাছাড়া পুলিশ এসেই বা তুলে নিয়ে যাবেই বা কেন? আরে বাবা, এই বইটা দেখো। ঋত্বিকার কলেজের জন্য পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে, সেটাই ও তুলতে যাচ্ছিল। আমি বললাম তুলতে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে ছবি আছে, সেখান থেকেই যেন খুঁজে নেয়। ও খুঁজে না পেলে আমিও খুঁজতে শুরু করি। ছবি খুঁজতে খুঁজতে আমি এইটা পেয়েছি। দেখো, এটা তো তোমার দাদার বই বলো, কিন্তু তোমার দাদার কাছে আমি এই বইটা আগে কখনো দেখিনি। তাছাড়া এটা কি করে সম্ভব? এমন কিছু যে দেখবে সেটা বিদ্যুৎ একেবারেই আশা করেনি। এটা ওর দাদার ব্যাংকের বই। তবে যে পরিমাণ টাকা এই অ্যাকাউন্টে আছে সেটা একজন সামান্য ফুল ব্যবসায়ীর পক্ষে কখনোই সম্ভব নয়। 13 কোটি টাকা এই অ্যাকাউন্টে আছে। এটা এটা কি বৌদি? এটা কিভাবে সম্ভব? দাদার অ্যাকাউন্টে এত টাকা এলো কেমন করে? আমিও তো সেটাই বুঝতে পারছি না ভাই। আমি তো ভাবলাম আমি ভুল দেখেছি বোধহয়। আমি মেয়েকে দেখালাম, মেয়ে দেখে বলল যে এটাই ঠিক, কিন্তু এখন তো চারদিকে স্ক্যাম, কি সব যেন
হচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় সেরকমই কিছু একটা হয়েছে, জানো তো। ভাই, পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে না তো ভাই? তুমি একটু দেখো না প্লিজ। না না, পুলিশ কেন ধরে নিয়ে যাবে? আমি আছি না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যুথিকার মুখ একদম শুকনো হয়ে গিয়েছিল, তবে বিদ্যুতের কথা শুনে ও একটু শান্তি পায়। ও জানে বিদ্যুৎ একজন উঁচু পদে কাজ করা পুলিশ অফিসার। বিদ্যুতের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যে পুলিশ ওদেরকে ধরতে পারবে না সেটাও ও বোঝে। তুমি ঠিক বলছো তো ভাই? হ্যাঁ বৌদি, আমি ঠিক বলছি, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি এক কাজ করো, তুমি আমাকে এই পাসবুকটা একটু দাও, আমি দেখছি। হ্যাঁ, ঠিক আছে। বইটা দিয়ে এখান থেকে চলেই যাচ্ছিল যুথিকা। তবে বিদ্যুতের কণ্ঠস্বর শুনে ওকে দাঁড়াতেই হয়। বৌদি, তুমি যে এই বইটা পেয়েছো বা আমাকে যে বইটার কথা বলেছো, এটা দাদাকে বলো না, কেমন? কেন? আমি তো ভাবছিলাম তোমার দাদা আসলেই বলবো যে ও কি কাণ্ড করেছে। চিন্তা হয় না বলো? না না বৌদি, এখন বলো না, আমি আগে সব দিকটা দেখি, তারপর বলছি কি করা যায়। তাছাড়া দাদাকে আলাদা করে তো এখন টেনশন দেওয়ার কোনো দরকার নেই। হতেই পারে এটা কোনো স্ক্যাম, তাই দাদা তোমাদের বলেনি। আমি দেখছি ব্যাপারটা, তারপর কি হয় তোমাকে বলবো, কেমন? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যুথিকা এখান থেকে অনেকখানি ভারমুক্ত হয়ে চলে গেলেও বিদ্যুৎ কিছুতেই চিন্তামুক্ত হতে পারে না। ওর মাথার মধ্যে এখন অনেক কিছুই ঘুরতে থাকে। বৃন্দা নৃপেন্দ্রর পা টিপে দিচ্ছে। নৃপেন্দ্র না থাকলে ও এই আশ্রমে থাকে না, বরং ছোট থেকে যাদের মধ্যে বড় হয়েছে তাদের কাছে চলে যায়। নিজের জমানো সবটুকু টাকা ওদের দিয়ে আসে, সেখানেই ও মনের শান্তি খুঁজে পায়। তারপর যখন নৃপেন্দ্র আশ্রমে চলে আসে, তখন ও আবারও ফিরে আসে। বৃন্দা, তোকে ছাড়া আমার যে কি হবে? এই কদিন তুই আমার পা টিপে দিসনি বলে মনে হচ্ছে যেন আমার শরীরটাই আছে, কিন্তু আমি নেই। অসহ্য ব্যথায় আমি মরে যাচ্ছিলাম। তুই ছাড়া কেউ এত ভালোবেসে আমার পা টিপে দেবে না রে। সবটাই আপনার আশীর্বাদ গুরুজি। আপনি শুধু আমার মাথায় আশীর্বাদের হাতটা রাখবেন। তোর মাথায় সব সময় আমার আশীর্বাদের হাত থাকে। তুই একমাত্র জন যে আমার সমস্ত কাজের কথা জানিস, এমনকি সম্রাট আমার ছেলে সেটাও তুই জানিস। তুই বাদে অন্য কেউ হলে আমি তার কাছে আমার সব কথা তুলে ধরতে পারতাম না। তুই আমার কাছে সম্রাটের থেকেও এগিয়ে আছিস। এই কদিন নৃপেন্দ্র আশ্রমে ছিল না বলে বৃন্দাও ছিল না। নৃপেন্দ্র যে সমস্ত কাজ করে সেটা যে একেবারেই ভালো নয় তা বৃন্দা বোঝে। সেই জন্য ওর মনের মধ্যে মাঝে মাঝে অনুতাপও হয়, কিন্তু নৃপেন্দ্রকে ছাড়ার কথা ও কল্পনাও করতে পারে না। অন্য কেউ যখন ওকে বিশ্বাস করেনি, ওকে মানুষই ভাবেনি, তখন ওই মানুষটাই ওকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিল। ওকে আশ্রমের সকলে এত ভরসা করে, নৃপেন্দ্রর অগন্তি ভক্তরা ওকে বিশ্বাস করে, সবটাই তো নৃপেন্দ্রর জন্যই। তার সঙ্গে ওর প্রতি নৃপেন্দ্রর আস্থা তো আছেই। তাই এখন যখন নৃপেন্দ্রর করা কাজকে ভালো মন্দের পাল্লায় মাপার কথা মনেও আসে, তখন ও নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হয়। আশ্রম থেকে দূরে থাকলে আমার ভালো লাগে না। তা এই কদিনে এখানে কি কি হয়েছে বলতো? গুরুজি, সমর এই দিকটা দেখেছে, আর যথারীতি নির্মল বাকি সমস্ত দিকগুলো। ওদিকে আর একটা নতুন ছেলে, নাম গুরমিন্দার, ওই এখন প্রবালের জায়গাটা নিয়েছে। সব দিক ভালো করে ভাবনা চিন্তা করে এই জায়গাটা ওকে দিয়েছিস তো? ও আমাদের ক্ষতি করবে না তো? না গুরুজি, আপনার ক্ষতি হতে পারে এমন কিচ্ছু আমি করতে পারবো না। আমি সবটাই দেখে নিয়েছি। বেশ বেশ বেশ, তারপর বল, আশ্রমে আর কি কি হয়েছে? আশ্রমে এই সপ্তাহে 4 জন ডোনেশন দিয়েছে। মাত্র? সংখ্যাটা বাড়াতে হবে বৃন্দা,
এত অল্পতে হবে না। আমার অনুষ্ঠানের পরিমাণ বাড়াতে হবে দেখছি। ঠিক আছে, মিডিয়ায় খবর দিচ্ছি কভার করার জন্য, আর সোশ্যাল মিডিয়ায় আমার বিভিন্ন প্রবচন ভাইরাল করে দেওয়ার ব্যবস্থা করছি। তাহলে 1 সপ্তাহে ওটা 100-তে পৌঁছে যাবে। গুরুজি, 4 জন দিলেও এই সপ্তাহে টাকার অঙ্কটা কিন্তু কম নয়। বিশেষত স্রোতস্বিনীর দেওয়া ডোনেশনে ওটা মেকআপ হয়ে গেছে। নৃপেন্দ্র এতক্ষণ শান্ত মনে সবটা শুনছিল, কিন্তু স্রোতস্বিনীর নাম শুনে ওর শরীর টান টান হয়ে ওঠে। বৃন্দা পা টেপা বন্ধ করে জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকায়। কি হয়েছে গুরুজি? সব ঠিক আছে তো? আপনি ঠিক আছেন তো? কোন স্রোতস্বিনী? স্রোতস্বিনী বসু, যে আমাদের হয়ে গান স্মাগলিং করেছে। কিন্তু ও কেন আমাদের আশ্রমে টাকা দিতে যাবে? ও তো আমাকে পছন্দই করে না। আর যতদূর জেনেছি ওর সঙ্গে বিদ্যুতের একটা সম্পর্ক গড়ে উঠছে। তাহলে ও কেন আশ্রমে টাকা দিতে যাবে? এই দিকটা তো আমিও ভেবে দেখিনি গুরুজি। আসলে আমি তো এই কদিন ছিলাম না। আমি থাকলেও না হয় আরেকটু ভেবে দেখতাম। ওর ডোনেশন নেওয়ার আগে আপনার পরামর্শ নিতাম। ওই দিনের সিসি ফুটেজ তোর কাছে আছে তো? হ্যাঁ গুরুজি, আছে। আপনি যদি চান তাহলে আমি চালানোর ব্যবস্থা করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কর। আমার মন বলছে ওর ডোনেশন করার পিছনে অন্য কোনো কারণ আছে। ও ভালো মনে ডোনেশন করেনি। আমি এক্ষুনি দেখছি গুরুজি। বৃন্দার ঘরে সিসি ক্যামেরার সমস্ত ফুটেজ রাখা থাকে, যাতে প্রয়োজন হলে দেখতে পারে। স্রোতস্বিনী যতক্ষণ আশ্রমে ছিল তা আশ্রমের রেজিস্ট্রার বুক থেকে দেখে ওই সময়ের ফুটেজ চালু করে। ওরা দেখে টাকা দেওয়ার পর স্রোতস্বিনী এদিক ওদিক ঘুরতে থাকে। ও এই ঘরেও ঢুকতে যাচ্ছিল, এমন সময় বিদ্যুৎ এসে পড়ে ওকে এখান থেকে নিয়ে চলে যায়। বুঝলি বৃন্দা, একটা কথা আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভেবেছিলাম বাচ্চা মেয়ে, ওকে আমাদের কাজে লাগাবো, কিন্তু কেউ যদি নিজে থেকে মরতে চায় আমি আর কি করতে পারি বল? ওর ইচ্ছা আমি পূরণ করব। আর ওর সঙ্গে তো বিদ্যুৎ বাবুর সম্পর্ক গড়ে উঠেছে। বেশ বেশ, তাহলে আমাকে এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে দুজনার একসঙ্গে আঘাতটা লাগে। কথায় আছে না, যথা কর্ম তথা ফলম। তবে তাই হোক। সকাল থেকেই স্রোতস্বিনীর মন খুব খারাপ। ওর বোন যে এখান থেকে যেতে চায় না সেটাও জানি, ওর বোন যে ওকে ভুল বুঝছে সেটাও জানি। কিন্তু ওর এই মুহূর্তে মনে হয় সম্রাটের থেকে যদি ওর বোনকে ও দূরে সরাতে না পারে তাহলে ওর বোনের আরও বড় ক্ষতি হয়ে যাবে। সম্রাটের থেকে দূরে গেলেই সবটা হয়তো আগের মতো হয়ে যাবে। এয়ারপোর্টে এসে তরঙ্গিনী ঘামতে শুরু করে। বোর্ডিংয়ের জন্য আর বেশিক্ষণ বাকি নেই, অথচ সম্রাট এখনও এসে পৌঁছয়নি। সম্রাট আদৌ এসে পৌঁছতে পারবে? ও মানসিকভাবে অসুস্থ এটা প্রমাণ করে ওর দিদি ওকে যদি সারা জীবনের জন্য লন্ডনে থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে তো সম্রাটের সঙ্গে কখনো দেখা করতেই পারবে না। সম্রাটকে ছাড়াও মরেই যাবে। বোন, আমাদের কিন্তু এবার যেতে হবে। আমি যাব না দিদি, প্লিজ, আমি যাব না। প্লিজ প্লিজ ডোন্ট ডু দিস টু মি। আমি যাব না দিদি, আমি কোথাও যাব না। দেখ তরঙ্গ, এই নিয়ে তো আমাদের আগেও কথা হয়েছে। শোন, এখন সিন ক্রিয়েট করিস না এখানে, হ্যাঁ? বোর্ডিংয়ের সময় হয়ে এসেছে। আমি তোকে লন্ডনে নিয়ে গিয়ে ভালো করে চিকিৎসা করাবো। ডোন্ট ওয়ারি। আমি জানি তুই আমাকে অপরাধী ভাবছিস, তাই তো? দেখবি তুই যখন সম্পূর্ণরূপে সেরে যাবি না তখন বুঝতে পারবি আমি এরকম কেন করেছি। হ্যাঁ রে, পারবি। দেখিস তোর জীবনটা কত ভালো হবে। তোর জন্য কত ভালো একটা মানুষ অপেক্ষা করছে। ধ্রুব আমাকে ভালোবাসে দিদি,
ওর থেকে বেশি কেউ আমাকে ভালোবাসতে পারবে না। ধ্রুবই হোক আর সম্রাটই হোক, মানুষের চরিত্র বদলে যায় না রে তরঙ্গ। ও তোর চোখে পট্টি বেঁধে রেখেছে আর তুই ওকে অন্ধভাবে বিশ্বাস করে যাচ্ছিস। ছি। ঠিক আছে, আমি আর অন্য কোনো কথা বাড়াবো না, তুই লন্ডনে যা, দেখবি সব ঠিক হয়ে গেছে, যা। মিস স্রোতস্বিনী বসু। বোনের সঙ্গে স্রোতস্বিনী কথা বলছিল। হঠাৎ করে একজন পুলিশ অফিসার ডাকলে ওই দিকে ঘোরে। ইয়েস, আমি স্রোতস্বিনী বসু, বলুন। আপনার সঙ্গে আমার দরকারি কথা আছে, চলুন। কিন্তু অফিসার, আমাদের তো বোর্ডিংয়ের টাইম হয়ে গিয়েছে, আমাদের তো এবার যেতে হবে। মিস বসু, আপনার কি মনে হচ্ছে আমি এখানে মজা করতে এসেছি? চুপচাপ আমার সঙ্গে চলুন। ওই পুলিশ অফিসারটির কণ্ঠস্বর এমন গম্ভীর হয়ে আছে যে কিছু একটা গন্ডগোল রয়েছে, সেটা স্রোতস্বিনী বুঝতে পারে, কিন্তু কি হয়েছে সেটাই বুঝতে পারে না। এই রকম অবস্থায় একজন পুলিশ অফিসারের কথা অমান্য করা কিছুতেই ঠিক হবে না, তাই ও পুলিশ অফিসারের সঙ্গেই যায়। তরঙ্গ, তরঙ্গ চলো এখান থেকে। সম্রাটকে দেখার আশা তো তরঙ্গিনী ছেড়ে দিয়েছিল, এমনকি ওর এটাও মনে হয়েছিল যে জীবনে আর কোনোদিনই সম্রাটের দেখা পাবে না। হঠাৎ সম্রাটের কণ্ঠস্বর শুনেও হতবাক হয়ে যায়, কিন্তু সম্রাট ছদ্মবেশে থাকায় ও চিনতে পারে না। কে কে আপনি? আমি কে সেটা তুমি আমার গলা শুনেই চিনতে পেরেছ। চলো। কিন্তু আমার দিদি তো একজন পুলিশ অফিসারের সঙ্গে গেল, যদি দিদির কিছু হয়। ও নকল পুলিশ। আমরা এখান থেকে চলে গেলেই তোমার দিদি এখানে চলে আসবে। আর দেরি করো না তরঙ্গ। কোথায় যাব আমরা? এখান থেকে চলে যাও, আর যাতে না কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারে সেই ব্যবস্থা এবার করব। কিন্তু দিদি। বললাম না, ও আমার সাজানো লোক। তবে আর দেরি করো না, এবার চলো। পুলিশ অফিসারটা যে কেন স্রোতস্বিনীকে ডেকেছিল সেটা স্রোতস্বিনীর কাছে পরিষ্কার হয় না। সেরকম কোনো গুরুত্বপূর্ণ কথাই সে বলে না, দু একটা এদিক ওদিকের প্রশ্ন করেই ওকে ছেড়ে দেয়। প্রশ্ন শেষ হয়ে গেলে স্রোতস্বিনী নির্দিষ্ট জায়গায় পৌঁছে ওর বোনকে কোথাও দেখতে পায় না। ওর বোনের ব্যাগ আছে, কিন্তু ও কোথাও নেই। গতবারে যে কি করে সম্রাট তরঙ্গিনীকে নিয়ে চলে গিয়েছিল সেটা মনে পড়তেই স্রোতস্বিনী ঘামতে শুরু করে। ও চারিদিকে ওর বোনকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। মিস স্রোতস্বিনী বসু, চলুন। এত দুশ্চিন্তার মধ্যেও স্রোতস্বিনী কি করবে বুঝতে পারছে না। এমন সময় পুলিশ অফিসার শারণ ওর কাছে এলে ওর বিরক্তির পরিমাণ আরও বেড়ে যায়। দেখুন অফিসার, আমি এখন একটা দরকারি কাজের মধ্যে আছি, আপনি প্লিজ এখন আসুন, আপনার সঙ্গে আমি পরে কথা বলবো। স্রোতস্বিনীর কথা শুনে শারণ সশব্দে হেসে ওঠে। কি হলো, আপনি হাসছেন? সরি মিস স্রোতস্বিনী বসু, আপনার সঙ্গে এখানে আমি প্রেমালাপ করতে আসিনি, বরং গান স্মাগলিং করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। এই, এনাকে নিয়ে চ। একজন মহিলা কনস্টেবল স্রোতস্বিনীর হাতে হাতকড়া পরিয়ে দিলে ওর মাথা পুরো শূন্য হয়ে যায়। মহিলা কনস্টেবলটি স্রোতস্বিনীকে টানতে টানতে জিপে নিয়ে গিয়ে তোলে। তারপর ওরা রওনা দেয় থানার উদ্দেশ্যে। সেদিন তরঙ্গিনীকে সম্রাট নির্জনে অবস্থিত যে বাংলোটাতে এনেছিল আজও সেখানেই নিয়ে এসেছে। সম্রাটকে ছেড়ে বিদেশে চলে যেতে হবে না, এটা ভেবে তরঙ্গিনীর ভীষণ ভালো লাগে। তবে দিদি চিন্তা করবে এটা ভেবে একটু খারাপও লাগে। কিন্তু এই মুহূর্তে সম্রাটের মুখ যেভাবে থমথমে হয়ে রয়েছে, তাতে ওর জন্য যে আরও কিছু অপেক্ষা করছে সেটা বুঝে তরঙ্গিনীর কেমন যেন একটু অন্যরকম মনে হতে থাকে। কি হয়েছে ধ্রুব, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি আমাকে কিছু বলতে চাও? তরঙ্গ, এই পরিস্থিতিতে আমাদের আলাদা হতেই হবে। না, কখনো না, আমি কখনো তোমার থেকে আলাদা হব না। আমার যদি আলাদা হওয়ারই হয় তাহলে তো আমি লন্ডনেই চলে যেতে পারতাম, ওখানে আমার জন্য লেভিস লাইফ ওয়েট করে আছে। আমি ওখানে গিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করতে পারতাম, কিন্তু তোমাকে ছাড়া আমি কোথাও যেতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না ধ্রুব,
প্লিজ, কেন বুঝতে পারছো না তুমি? তোমাকে ছাড়া থাকার কথা ভাবলেও আমার দম বন্ধ হয়ে আসে। তাহলে আমাদের সামনে একটাই পথ খোলা আছে, যাতে আমাদের আর কেউ কখনো আলাদা করতে পারবে না। পথ? কি পথ বলো? তুমি যা বলবে আমি তাই করব। আমি সব কিছু করতে পারবো তোমার জন্য, কিন্তু তোমাকে ছেড়ে আমি আলাদা হতে পারবো না। আমাদের বিয়ে করতে হবে, এবং সেটা আজকেই। বিয়ে? এমন কিছু যে সম্রাট বলবে সেটা তরঙ্গিনীও ভাবেনি। হঠাৎ করে এমন কথা শোনায় ও হতবাক হয়ে যায়। সম্রাট ভেবেছিল বিয়ের কথা শুনেই তরঙ্গিনী আনন্দে উত্তেজিত হয়ে উঠবে। সেখানেই এই ধরনের প্রতিক্রিয়ায় ও কিছুটা হলেও দমে যায়। হ্যাঁ, বিয়ে। তুমি চাও না? না, মানে চাই, অবশ্যই চাই। তোমাকে ছাড়া আমি আমার ভবিষ্যৎ আর কারোর সঙ্গে দেখতে পাই না ধ্রুব। কিন্তু এক্ষুনি না, মানে এইভাবে। তাছাড়া দিদিও তো কিছু জানে না। দিদিকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে ধ্রুব? তোমার দিদি জানলে যে এই বিয়েটা হতে দেবে না, সেটা তুমি খুব ভালো করেই জানো তরঙ্গিনী। এমনি সময়ে সম্রাট তরঙ্গিনীকে তরঙ্গ বলে ডাকে, কিন্তু এখন তরঙ্গিনী বলায় অভিমানী মেয়েটার মুখ কেমন যেন ভারী হয়ে যায়। এরকম সুযোগ হয়তো আর আমরা পাবোই না, কারণ তুমি যদি আজ চলে যাও, এরপর তোমার দিদি আরো কড়া পাহারা দেবে। বিদ্যুৎকে পর্যন্ত এখানে ইনভলভ করতে পারে। ওকে আমি যতদূর দেখেছি, শেষ না দেখে কোনো কিছু ছেড়ে দেওয়ার বান্দা বিদ্যুৎ না। তাহলে সবকিছু আরো কঠিন হয়ে যাবে। তুমি যদি চাও যে আমরা একসঙ্গে থাকি, তাহলে আমাদেরকে বিয়ে করতেই হবে। তুমি যদি আমাকে ভালোবাসো এবং মনে করো আমরা একসঙ্গে থাকতে পারবো, তাহলে আমাদেরকে বিয়ে করতেই হবে। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমাদের সামনে আর কোনো রাস্তা নেই। কিন্তু তুমি আমাকে বিয়ে করার জন্য আফসোস করবে না তো ধ্রুব? তুমি সেদিন বলেছিলে না আমি ইম্যাচিওর, বাচ্চা। আমি তো সত্যিই তাই। আমি সত্যি ইম্যাচিওর, বাচ্চা। আমার ভীষণ মুড সুইং হয়। এই সমস্ত কিছু নিয়ে তুমি পারবে তো সারা জীবন থাকতে? হাঁপিয়ে যাবে না তো কোনোদিন? তুমি যদি এখন আমাকে আপন করে নাও, আর তারপর যদি আমার থেকে সরে যাও, আমি কিন্তু আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না ধ্রুব। সম্রাট তরঙ্গিনীকে কিছু বলে না, ও শুধু তরঙ্গিনীকে জড়িয়ে ধরে। এই স্পর্শের মধ্যে থাকা অনুভূতি তরঙ্গিনীর হৃদয় স্পষ্ট অনুভব করতে পারে। ও আলিঙ্গনের বাঁধন দৃঢ় করে। আমি রাজি ধ্রুব, আমি রাজি। তুমি যখন বলবে আমি তখনই তোমাকে বিয়ে করতে রাজি। তবে সেটা এখন হলেও আমার কোনো অসুবিধা নেই। তবে বিয়ে করার আগে আমি তোমায় কিছু সত্যি বলতে চাই। আমি চাই না কোনো রকম মিথ্যে দিয়ে আমাদের জীবন শুরু হোক। তারপর তুমি যে সিদ্ধান্ত নেওয়ার, সেটাই নিও। এসব গম্ভীর কথা আমার একদম ভালো লাগে না ধ্রুব। তোমার সম্পর্কে আমার যা জানার আমার জানা হয়ে গেছে। আমার আর কিচ্ছু জানার নেই। চলো আমরা বিয়ে করি। না তরঙ্গ, আমার ভবিষ্যতের সঙ্গে জোড়ার আগে তোমাকে যে আমার অতীতের কথা জানতে হবে। আমি চাই না আমার অতীত না জেনে তুমি আমার ভবিষ্যতের সঙ্গে জোড়ো। সেই একই কথা বলবে তো যে তুমি অপরাধী, তুমি অপরাধ জগতের সঙ্গে যুক্ত। আরে বলবে তো যে চাইলেও এখান থেকে বের হতে পারবে না। আরে বাবা, এসব কথা তো আমি আগেও শুনেছি। এখন আর নতুন করে কি শুনবো ধ্রুব? তুমি জানো আমি অনাথ, কিন্তু আমি অনাথ নই। আমার মা ছিল, এখন নেই। তবে যে আমার জন্মের জন্য দায়ী সে বেঁচে আছে এবং বহাল তবিয়তেই আছে। কে? তোমার বাবা? তাহলে ওনাকে এখানে আনোনি কেন? আমি ওনাকে প্রণাম করতাম, ওনার আশীর্বাদ নিতাম। উনি যদি দিদিকে বোঝান, তাহলে হয়তো আমাদের জীবনে আর কোনো সমস্যা হবে না ধ্রুব। হবে, সমস্যা হবে। তাতে সমস্যা আরো বেড়ে যাবে। তুমি নৃপেন্দ্র শাস্ত্রীকে চেনো?
না, আমি কোনো নৃপেন্দ্র কি নৃপেন্দ্র শাস্ত্রী কাউকে চিনি না। সদ্গুরু নৃপেন্দ্র শাস্ত্রী ধর্মীয় প্রবচন দেন, নাম শুনেছ নিশ্চয়ই কখনো না কখনো। হ্যাঁ, ওনার নাম তো কত শুনেছি। এমনকি আমি যখন লন্ডনে থাকতাম জানো তো, তখন তো আমি ওখানেও ওনার কথা শুনেছি। উনি তো ভীষণ ফেমাস একজন পার্সোনালিটি। কিন্তু তুমি ওনার কথা বলছো কেন? উনি আমার জন্মের জন্য দায়ী। সম্রাটের মুখে যে এমন কোনো কথা শুনবে সেটা তরঙ্গিনী ভাবতেই পারেনি। ও হতবাক হয়ে যায়। ও সম্রাটের দিকে নিষ্পলকে তাকিয়ে থাকে। কি? উনি তোমার বাবা? জন্ম দিলেই যদি তাকে বাবা বলা হয়ে থাকে তাহলে ও আমার বাবাই হয়। ওই রকম একটা লোক তোমার বাবা? কিন্তু তুমি ওনার সম্পর্কে এইভাবে বলছো কেন ধ্রুব? আর তুমি যে এই লাইনে আছো কি একটা বললে, মানে আমি যে অপরাধ জগতের সঙ্গে যুক্ত সেটা উনি জানেন কিনা জিজ্ঞাসা করছো, তাই তো? হ্যাঁ, আসলে উনি তো ভীষণ ভালো মনের একজন মানুষ। সকলকে কত ভালো ভালো পরামর্শ দেন, শান্তির কথা বলেন, সদ্ভাবের কথা বলেন, আত্মার মুক্তির কথাও তো বলেন। আচ্ছা, উনি জানেন তুমি এই জগতের সঙ্গে যুক্ত? কি হলো, তুমি এইভাবে হাসছো কেন? আমি কি কিছু ভুল বলেছি নাকি? না, তুমি কিছু ভুল বলনি। তবে ওই লোকটা নিজের সম্পর্কে কেমন ইমপ্রেশন বানিয়ে রেখেছে সেটা শুনে হাসি পেল। তুমি জিজ্ঞাসা করছো না আমি অপরাধ জগতের সঙ্গে যুক্ত সেটা জানে কি না? উনি হলেন সেই লোক যিনি সব কিছুর সেন্ট্রাল পয়েন্টে আছেন। মানে এই রাজ্যে, ইভেন এই দেশে যত অপরাধ দেখবে তার সঙ্গে যদি কারোর কোনো না কোনোভাবে লিঙ্ক পাও, তবে সে আর অন্য কেউ নয়, নৃপেন্দ্র শাস্ত্রী। আর হ্যাঁ, আমি ওনার বৈধ সন্তান। ইনফ্যাক্ট কেউই ওনার বৈধ সন্তান নয়। উনি কাউকেই বিয়ে করেননি। এখন নারী শরীর থেকে দূরে থাকলেও একটা সময় ছিল যখন আশ্রমে আসা অধিকাংশ কম বয়সী মহিলার সঙ্গেই ধর্মের নামে, শিক্ষার নামে, উচ্চতার ভাবনার নামে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। মহিলারা প্রেগনেন্ট হয়ে পড়লে আশ্রমেই থাকত। বেশিরভাগ মহিলা নিজেদের সেই জন্য ভাগ্যবান মনে করতেন। ওদেরকে এমনভাবে ওই লোকটা ব্রেন ওয়াশ করে দিয়েছিল যে তারা ভাবতো তারা বোধহয় কোনো দেবদূতের সন্তান ধারণ করতে চলেছে। তাদের মধ্যে যারা ওর আসল স্বরূপ বুঝতে পারত তারা পালিয়ে যেত, তবে পালিয়ে গিয়েও কোনো লাভ হতো না। যেমন আমার মা ওই আশ্রমে থাকতো। আমার মা ওই লোকটার আসল স্বরূপ বুঝতে পেরে ওখান থেকে পালিয়ে যায়। আমার মা বহু বছর একটা প্রত্যন্ত গ্রামের ভাঙাচোরা মাটির বাড়িতে থেকেছে। সেখানে চাষবাস করেছে। সেখানে আমি মায়ের সঙ্গে চাষবাস করেছি। ওটাই আমার জীবনের সেরা মুহূর্ত ছিল। তুমি আমার জীবনে আসার আগে পর্যন্ত যখনই আমি আমার জীবনে ক্লান্ত হয়ে পড়তাম, তখন আমি ওইখানে গিয়ে শান্তি অনুভব করতাম। ওই লোকটা যখন মায়ের খোঁজ পেয়ে যায় তখন মাকে ওখান থেকে তুলে আনে, সঙ্গে আমিও। আমি কে সেটা ওই লোকটা জানতো, যদিও তখন আমি জানতাম না। ওর আরও অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গেই আমি ওখানে বড় হচ্ছিলাম। অন্যদের মতো আমিও ভাবতাম যার এত স্নেহ, মায়া, মমতা, সে বোধহয় সাক্ষাৎ দেবতা। তার মতো আর মানুষই হয় না। আমি খুব খুশি ছিলাম। আমাকে আশ্রমে আনার জন্য, অন্যান্য বাচ্চাদের সঙ্গে বড় হতে দেওয়ার জন্য মনে মনে ধন্যবাদ দিতাম। আমি কত সুযোগ সুবিধা পেতাম, পড়াশোনা করতে পারতাম, কত কিছু শিখতে পারতাম। কিন্তু আমি একবারও ভাবিনি ওই শয়তানটার মনের মধ্যে কি আছে। সম্রাটের মুখ এতখানি শক্ত হয়ে ওঠে যে তরঙ্গিনী সেটা দেখে ভয় পেয়ে যায়। তরঙ্গিনী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কি আছে? আশ্রম থেকে পালিয়ে ছেলেকে নিয়ে বাঁচতে চাওয়ার অপরাধে ও প্রথমে আমার মায়ের স্কিন ট্রাফিকিং করে। মায়ের শরীরের চামড়া তুলে নিয়ে প্রচুর দামে বিক্রি করে। তারপর জ্যান্ত অবস্থাতেই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয়। ভয়ে তরঙ্গিনী সম্রাটের হাত চেপে ধরে। সম্রাট কিছু বলে না,
তবে হাতও সরায় না। ওর মনের মধ্যে যে কি পরিমাণ ঝড় চলছে সেটা তরঙ্গিনী উপলব্ধি করতে পারে। আমি তখন খুব ছোট ছিলাম। প্রত্যেক দিন মায়ের খোঁজ করতাম, ভাবতাম মা কখন আসবে। ঘুমানোর সময় আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমি মায়ের কোলে মাথা রেখে শোবো। একদিন যখন ওই লোকটা বৃন্দার সঙ্গে কথা বলছিল, তখন ওর মুখে আমি সবটা শুনে ফেলি। কিভাবে আমার মাকেও মেরে ফেলেছে, কিভাবে আমি অনাথ হয়ে গেছি। তুমি ওখান থেকে পালিয়ে আসোনি কেন? তুমি ওদের মতো ভয়ঙ্কর মানুষদের মধ্যে এতদিন ছিলে কেন? ওকে মানে ওদেরকে পুলিশে ধরিয়ে দাওনি কেন? পুলিশ? শুধু পুলিশ কেন, যে কোনো প্রফেশনের কথা বলো, তার মধ্যে কেউ না কেউ ওর ইশারায় চলে। ক্ষমতা আর টাকা মিললে খুব খারাপ কম্বিনেশন তৈরি হয় তরঙ্গ। আর তার সঙ্গে যদি ওর মতো একটা ভণ্ড ধর্ম মেশায়, তাহলে তো সোনায় সোহাগা। তাহলে তার থেকে বড় অফিম আর এই পৃথিবীতে নেই। সবার কাছেও ঈশ্বরের পাঠানো শান্তির দূত। তাছাড়া আমি পালাতে চাইলেও কোথায় পালাবো? পালালে সেই আমাকে ধরে নিয়ে যেত, তারপর মায়ের মতোই পরিণতি আমার হতো। ওই লোকটা কখনো কোনো প্রমাণ ছেড়ে রাখে না। তাছাড়া ওর শরীরের রক্ত বইছে আমার শরীরে। এত সহজে তো আমি সবকিছু ছেড়ে দেব না। আমার বদলা চাই। যে আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার মধ্যেকার ভালোত্ব শেষ করে দিয়েছে, যে আমার মাকে ওইভাবে মেরে ফেলেছে, তাকে আমি শাস্তি দিতে চাই, সেটা নিজের হাতে। সেই জন্য আমি নিজেকে গড়ে তুলতে লাগলাম। আমি যে সবটা জানি সেটাও জানতো না। ও এতখানি ভয়ঙ্কর যে ওর সব মেয়েদেরকে মোটা দামে বিক্রি করে দিয়েছিল। মেয়েগুলোকে প্রস্টিটিউশনে যেতে বাধ্য করেছিল, আর ছেলেদের মধ্যে মরণ লড়াই বাঁধিয়ে দিত। সেই লড়াইয়ের কোনো নিয়ম নেই, শুধু একটাই শর্ত হয়, নয় মরো নয় মারো। এর মাঝামাঝি কোনো অপশন ছিল না। সম্রাট, ওরা কেউ আমার নিজের ভাই ছিল না, কিন্তু প্রত্যেকের শরীরে ওই লোকটার রক্ত বইত, আর প্রত্যেককেই আমি নিজের হাতে শেষ করে হয়েছি আজকের সম্রাট। হ্যাঁ, তোমার সঙ্গে যদি আমার দেখা না হতো, তাহলে আমি ওই সম্রাট হয়েই থেকে যেতাম। কারোর মৃত্যুতে বা কারোর কোনো কষ্টতে আমার কিছু যায় আসে না। তারপর আমার জীবনে তুমি এলে। আমি নিজের চোখে দেখলাম এতগুলো বছর ধরে সম্রাটের গায়ে যে পাথর জমেছিল, সেগুলো তুমি সব সরিয়ে দিলে, আর তার মধ্যে থেকে বেরিয়ে এলো ধ্রুব। যে ধ্রুব স্বপ্ন দেখতে চাইতো, যে ভালোবাসা পেতে চাইতো, যে রূপকথায় বিশ্বাস করত, সেই ধ্রুব। আমি জানি তরঙ্গ, আমি যা যা বললাম এটা শোনার পর তুমি কেমন ভাবে ভাবতে পারো। এটাও হতে পারে যে তুমি আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে পারো। আমি সেটাও মেনে নেব। তুমি যেটা বলবে, তুমি যে সিদ্ধান্ত নেবে, আমি সেটাই মেনে নেব। আমি চাই না কোনো রকম মিথ্যে দিয়ে বিয়ের মতো পবিত্র সম্পর্ক গড়ে তুলতে। আমার সবটা শোনার পরও যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি থাকো, তাহলে এখানে বিয়ের বেনারসি শাড়ি রাখা আছে, শাঁখা পলা আছে, পরে নিও। আর যদি বিয়ে করতে না চাও, তাহলেও বলো, আমি তোমাকে বাড়ি দিয়ে আসবো। হ্যাঁ, এটা ঠিক যে আমার শরীরে ওই লোকটার রক্ত বইছে, তবে আমার মায়ের রক্ত বইছে, এটা মনে রেখো। আমার শরীরে আমার মায়ের দেওয়া শিক্ষার সবটা এতটা নিষ্ঠুরভাবে শেষ হয়ে যেতে পারে না। আমি শেষ হয়ে যেতে দিইনি। তুমি যাই সিদ্ধান্ত নাও না কেন, তাতে তোমার প্রতি আমার ভালোবাসা বা শ্রদ্ধা এতটুকু কমবে না। আমি সারা জীবন শুধু তোমাকেই ভালোবেসে যাব। আমি বাকি তোমার সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষায় রইলাম। সম্রাট অনেকক্ষণ ধরে বাইরে অপেক্ষা করছে। ও জানে না যে তরঙ্গিনী কোন সিদ্ধান্তটা নেবে। সবটা জানার পর তরঙ্গিনী যদি ওকে ছেড়ে চলে যায়, তাহলেই বা কি করবে সেটাও নিজে জানে না। তরঙ্গিনী যে কবে থেকে ওর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে, সেটাও ওর অজানা। ও শুধু এতটুকুই জানে যে
তরঙ্গিনীকে ছাড়া ওর আলাদা করে আর কোনো অস্তিত্ব নেই। ও যে নতুন করে বাঁচতে চাইছে সেটার একমাত্র কারণ এই মেয়েটা। অস্থিরভাবে সম্রাট পায়চারি করছে। ও চাইলেও কিছুতেই এক জায়গায় বসতে পারছে না। এমন সময় তরঙ্গিনীকে লাল বেনারসি শাঁখা সিঁদুর পরে আসতে দেখে ওর চোখে জল ভরে ওঠে। ও অনেক চেষ্টা করছে চোখের জল থামানোর জন্য, কিন্তু হাজার চেষ্টা করেও কিছুতেই পেরে উঠছে না। ও জানি তরঙ্গিনীও ওকে ভালোবাসে, কিন্তু সবকিছু শোনার পরও যে তরঙ্গিনী ওর সঙ্গে থাকবে, ওকে বিয়ে করতে চাইবে, সেটাও বিশ্বাসই করতে পারছে না। ও তরঙ্গিনীকে শক্ত করে জড়িয়ে ধরে। তরঙ্গ, তুমি সত্যি সত্যি আমাকে বিয়ে করবে? সবকিছু জানার পরেও তুমি আমার সঙ্গে থাকবে? আমি তোমাকে ভালোবাসি ধ্রুব, আর সেটা শুধুমাত্র কথার কথা নয়। ভালো মন্দ সব কিছুতেই আমি তোমার পাশে থাকতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আর আমি এটাও জানি যে একদিন ঠিক আমরা সাধারণ মানুষের মতো বাঁচব। দেখো, সম্রাটের কথা মতো যে ম্যারেজ রেজিস্টার এসেছিলেন সে ওদের বিয়ে দেয়। বিয়েতে সই হয়ে যাওয়ার পর দুজনেই খুব খুশি হয়। এমন সময় সম্রাটের বিশ্বস্ত একজন অনুচর বাইরে থেকে হন্তদন্ত হয়ে এসে ওর কানের কাছে কিছু বলল। সঙ্গে সঙ্গে ওর প্রতিক্রিয়া বদলে যায়। সম্রাটের প্রতিক্রিয়ার পরিবর্তন তরঙ্গিনীরও দৃষ্টি এড়ায় না। ওর মুখে চিন্তার মেঘ জমা হয়। কি হয়েছে ধ্রুব? তোমাকে এরকম লাগছে কেন? তোমার দিদি স্রোতস্বিনীকে গান স্মাগলিংয়ের অপরাধে পুলিশ অ্যারেস্ট করেছে। সবকিছু জানার পর তরঙ্গিনী ভেবেছিল ওর জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। এবার সবকিছু ভালোই হবে। ওর দিদিও হয়তো মেনে নেবে। ওর দিদির সৎ পরামর্শে আর সাহায্যে সম্রাটও হয়তো অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসতে পারবে। ওই লোকটাকে সাজা পেতেও সাহায্য করবে। কিন্তু ওর দিদি যে এইভাবে গ্রেপ্তার হয়ে যাবে সেটা তো ও কল্পনাতেও ভাবতে পারেনি। ওর মনে হয় ওর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। ও পড়েই যেত যদি না সম্রাট ওকে ধরে নিত। তরঙ্গ, দিদির কাছে আমাকে যেতে হবে। আমাকে দিদির কাছে এক্ষুনি যেতে হবে। সেই সকাল থেকে একটা কিছু খুঁজে চলেছে নির্মল, কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছে না। একটু আগে যুথিকা যখন ঘরে এসেছিল তখন ও দেখে নির্মল খুঁজছে। ঘণ্টাখানেকের পর যখন আসে তখনও দেখে নির্মল খুঁজেই চলেছে। নির্মল যে ভীষণ বিরক্ত হয়ে উঠেছে তাও শরীরী ভাষা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। নির্মল তাড়াতাড়ি এগিয়ে যায় যুথিকার কাছে। তুমি এখান থেকে কিছু সরিয়েছো? আমি আবার কি সরাবো? কি খুঁজছো তুমি বলো তো? আমি আমি কালকে 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 ওটা এখানেই তো ছিল। হ্যাঁ, আজ খুঁজে পাচ্ছি না। এই তুমি দেখেছো? একটু দেখেছো কি? আরে বাবা, কি খুঁজছো যদি না আমাকে পরিষ্কার করে বলো, আমি কি করে জানবো দেখেছে কিনা? আরে এখানে একটা কাগজ ছিল, ভীষণ ইম্পর্টেন্ট একটা কাগজ, কালকেই ছিল। তুমি এখানে আমার কাগজপত্রে হাত দিয়েছো নাকি? এক মুহূর্তের জন্য যুথিকার মনে হয় নির্মল বোধহয় ব্যাংকের বইটাই খুঁজছে। ও বলেও দিত, কিন্তু বিদ্যুৎ ওকে বারণ করে দিয়েছে, সেই জন্য সম্পূর্ণ চেপে গেল। কই কিছু না তো, আমি তো এখানে কিছুতে হাত দিইনি। তবে তুমি কি খুঁজছো জানতে পারলে আমি তোমাকে হেল্প করতে পারি। বলো না কি খুঁজছো? না না, কিছু না, তুমি কাজ করো। কাজের বেলা কিছু না, যত সব খালি কে কি বলছে না বলছে সেদিকেই তোমার নজর। কাজ করো, যাও। রাগে নির্মল ওখান থেকে বেরিয়ে যায়। যুথিকা এই রাগের কোনো কারণও খুঁজে পায় না। যদি ব্যাংকের বই লাগতো তাহলে মুখ ফুটে বললেই ও বলে দিত সত্যিটা। এইভাবে গ্যাজ গ্যাজ করারই বা কি আছে? তবে রান্নাঘর থেকে পুরো পুরা গন্ধ পেয়ে ও আর ওখানে থাকতে পারে না। ও দৌড়ে রান্নাঘরে চলে যায়। বিদ্যুৎ এসে ব্যাংকে বসে আছে। ও ওর দাদার অ্যাকাউন্টটা সম্পর্কে জানতে এসেছে। যদিও পাস বইতে সব কিছু লেখা আছে, তবু ওকে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য ব্যাংকে আসতেই হতো।
ও এতক্ষণে পুরো সত্যিটা জেনেও যেত, তবে ব্যাংকের ম্যানেজার দেরি করে আসায় ওকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এক একটা মুহূর্ত বিদ্যুতের কাছে এক একটা ঘন্টার মতো মনে হচ্ছে, আর এক একটা ঘন্টা এক একটা দিনের মতো। ওর দাদাকে যে ও কোনোদিন অবিশ্বাস করতে হবে, বা ওর দাদার জন্য যে কখনো ওকে তদন্ত করতে হবে, সেটাও দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। ওর জীবনের আদর্শ ওর দাদা। ওর দাদার মতোই সৎ আদর্শবান হতে চেয়েছিল, যে জীবনে হাজার সমস্যা সত্ত্বেও হাসি মুখে লড়াই করে যায়। সেই দাদার বিরুদ্ধেই মনের মধ্যে ক্রমাগত সন্দেহ জমতে থাকায় ওর নিজের ওপর ভয়ঙ্কর রাগ হয়, ঘৃণা হয়। কিন্তু হাজার রাগ ঘৃণা সত্ত্বেও কিছুতেই ও মন থেকে সন্দেহটা মেটাতে পারে না। স্যার আপনাকে ডেকেছেন। বিদ্যুৎ বহু বিপজ্জনক অপারেশন নিজের হাতে সামলেছে। এনকাউন্টার স্পেশালিস্ট হওয়ায় বেশিরভাগ অপারেশনে ও নিজেই লিড করেছে। কাজের জন্য ওকে সবসময় স্নায়ু নিয়ন্ত্রিত রাখতে হয়। কিন্তু আজ হাজার চেষ্টা করার পরেও ও কিছুতেই পারছে না নিজেকে নিয়ন্ত্রণ করতে। ওর হৃদস্পন্দনের গতি বেড়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে টাকাগুলো যদি ওর দাদার হয়, যদি ওর দাদার বিরুদ্ধে কিছু শুনে তাহলে কি করবে। আবার মনে হচ্ছে ওর দাদার মতো তো ভালো মানুষ হয়ই না। ওর দাদার সঙ্গে নিশ্চয়ই কোনো স্ক্যাম হয়েছে। ওর সহজ সরল দাদা কিছুই হয়তো বুঝতে পারেনি। কি আপনি দরজা দিচ্ছেন কেন? এটা কোনো প্রাইভেট জায়গা না যে আপনাকে দরজা দিয়ে কিছু বলতে হবে। এখানে দরজা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যা কথা হওয়ার সব পরিষ্কার করেই হবে। আর আমি কাউকে কোনো রকম ফেভার দিতে পারবো না, সেটা আগে থেকেই বলে দিচ্ছি। আপনি যদি কোনো লোন বা কোনো কিছুর জন্য অ্যাপ্লাই করে থাকেন, তাহলে লিগ্যাল ওয়েতেই পাওয়ার হলে পাবেন। আলাদা করে আমাকে তোষামত করে বা আমাকে কিছু খাওয়াতে চাইলে কোনো লাভ হবে না। দিস ইজ বিদ্যুৎ আইচ, আইবি অফিসার। বিদ্যুৎ পারতপক্ষে নিজের পরিচয় কখনো প্রকাশ করে না, কিন্তু যখন প্রয়োজন পড়ে তখন ক্ষমতার ব্যবহারও করে। আর এখন যখন ওর দাদার সম্পর্কে জানার প্রয়োজন, তখন সাসপেন্ড হয়ে যাওয়ার কথা ও উৎসই রাখে। এবার আশা করি আমার প্রশ্নের উত্তর দিতে আপনার অসুবিধা নেই। বিদ্যুতের শরীরী ভাষায় থাকা আত্মবিশ্বাস ম্যানেজার অস্বীকার করতে পারে না। এত বড় একটা গোয়েন্দা সংস্থার প্রধানকে সামনে দেখে সে নিজেও একটু হতচকিত হয়ে যায়। আপনি 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 প্লিজ বসুন বসুন এখানে। থ্যাংক ইউ মিস্টার আদিত্য আদিত্য বড়ুয়া। হ্যাঁ, মিস্টার আদিত্য বড়ুয়া। এসব আদর আপ্যায়ন করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কাজটুকু করুন। আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। এই সম্পর্কে আপনি যা যা জানেন আমাকে বলুন। আই নিড ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন। এভরি লিটল ইনফরমেশন ইজ ভেরি ডেলিকেট ফর আস। হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি আমাকে নাম্বারটা দিন, অথবা পাসবুকটা আমাকে একটু দিন, আমি এক্ষুনি বলে দিচ্ছি। বিদ্যুৎ পাসবুকটা এগিয়ে দেয় আদিত্যর দিকে। আসল সত্যিটা জানার জন্য ও আর অপেক্ষা করতে পারছে না। এমন সময় আয়নার নাম্বার থেকে ওর ফোনে একটা কল ঢোকে। ও একবার ভেবেছিল যে কলটা কেটে দেবে, তবে যদি কোনো গুরুত্বপূর্ণ কথা হয় সেই জন্যই ও কলটা রিসিভ করে। আয়না, আমি ব্যাংকে আছি, আমি তোকে একটু পরে ফোন করছি। বিদ্যুৎ 1 মিনিট শোন। গান স্পার্কলিং এর জন্য স্রোতস্বিনীকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। হোয়াট? হ্যাঁ রে, আমি এইমাত্র খবরে শুনলাম। আমি থানার উদ্দেশ্যে এক্ষুনি বেরিয়ে পড়ছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, যে তথ্য জানার জন্য বিদ্যুৎ গতকাল রাত থেকে এত তোলা হয়েছিল, এক মুহূর্তের মধ্যেই বিদ্যুতের আর সেটা জানার কোনো কথা মাথাতেই থাকে না। ও ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। স্যার স্যার আপনার আপনার আদিত্যর কথা বিদ্যুতের কানে আর ঢোকে না। স্রোতস্বিনীর কি হয়েছে, কেন ওকে থানায় ধরে নিয়ে গিয়েছে, এসব যতক্ষণ না পর্যন্ত ও জানতে পারছে আর যতক্ষণ না মেয়েটাকে ছাড়াতে পারছে, ততক্ষণ ওর শান্তি নেই। স্রোতস্বিনীর চারিদিকে কি হচ্ছে, কেন হচ্ছে, ও কিছুই বুঝতে পারছে না। ওকে যেদিন যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে ও সেই দিকেই যাচ্ছে। কত নিয়মকানুন পার করার পর ওকে একটা নির্জন সেলে রাখা হয়েছে। মেয়েটা ভীষণ ভয় পেয়ে আছে। বিদ্যুতের সঙ্গে কথা বলতে চাইছে, ওর বোনের সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু পর মুহূর্তে যে কি হবে সেটাও বুঝতে পারছে না। যে সেলের মধ্যে স্রোতস্বিনী আছে সেই সেলের অবস্থাও দুর্বিষহ। পাশের ভাঙা শৌচাগার থেকে আসা দুর্গন্ধে স্রোতস্বিনীর গা গুলিয়ে উঠছে। ওই শৌচাগারের ভেসে আসা
বিকট গন্ধ আটকানোর জন্য জামা দিয়ে ওর নাক চেপে ধরে আছে। এখানে সূর্যের আলোও ঠিকমতো পৌঁছয় না মেঝেতে। দেওয়ালের ফাঁকে ফাঁকে শ্যাওলায় স্যাঁতস্যাঁতে হয়ে আছে। হঠাৎই পায়ের কাছ থেকে দুটো ছুঁচো ছুটে গেলে ও ভয়ে চিৎকার করে ওঠে। শারণ এই সেলের দিকেই আসছিল। স্রোতস্বিনীকে চিৎকার করতে শুনে হাসতে হাসতে এই সেলের মধ্যে ঢোকে। ম্যাডাম, কেমন লাগছে এখানে? আপনি ভিআইপি, সেই জন্য আপনার জন্য স্পেশাল সেলের ব্যবস্থা করা হয়েছে। ভালো না? এমন একটা জায়গায় একা একা থাকতে থাকতে স্রোতস্বিনী ভীষণ ভয় পেয়েছিল। শারণের ব্যবহার কেমন জেনেও ও সাহায্যের জন্য শারণের কাছে ছুটে যায়। আমি কিছু জানি না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আমি কিছু করিনি। আমাকে প্লিজ ছেড়ে দিন, প্লিজ। আমার বোন কোথায় আছে আমি জানি না, আমাকে ওকে খুঁজতে হবে। আমাকে প্লিজ ছেড়ে দিন, প্লিজ। বোন বোনের মতো ভালো আছে। আর রইল বাকি আপনার কথা। আপনি কিছু করেছেন কি করেননি সেটার প্রমাণ তো আমাদের কাছে আছেই ম্যাডাম। প্রমাণ? কি প্রমাণ? আপনার কি মনে হয় আপনার মতো এত বড় লোক একজনকে কোনো রকম প্রমাণ ছাড়াই তুলে নিয়ে আসবো? এতখানি বোকাই শারণ ভট্ট নয়। হোটেলে গিয়ে গান স্মাগলিং করবেন, আবার আপনি বলেন আপনি কিছু করেননি। আপনি যা করেছেন তাতে আমাদের দেশের কত বড় ক্ষতি হয়ে যেতে পারে জানেন? ওরা আমাকে দিয়ে সব জোর করে করিয়েছে, আমাকে জোর করে করিয়েছে সব। আমি বাধ্য হয়ে ওই পার্সেলটা ওখানে দিয়ে এসেছিলাম। বিশ্বাস করুন, ওই পার্সেলের মধ্যে কি ছিল আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু না। ওটার ভেতরে যে বন্দুক রাখা ছিল আমি জানতাম না। স্রোতস্বিনীর আরো কাছে এগিয়ে গিয়ে শারণ পকেট থেকে একটা সাদা কাগজ বের করে। আমি জানতাম না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানতাম না। আরে 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 বিশ্বাস তো আমি করতে চাই ম্যাডাম। বিশেষ করে আপনার মতো সুন্দরী মহিলাদের বিশ্বাস না করে কি কোনো উপায় আছে বলুন না? তবে সব কিছুর তো একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে। বলুন, কাগজটা নিন, সই করে দিন, তারপর দেখছি কি করা যায়। কিন্তু এটা তো একটা সাদা কাগজ, আমি এখানে কেন সই করব? দেখেছেন, এই হলো আপনাদের মতো শিক্ষিতদের নিয়ে সমস্যা। সবটা পড়বেন, জানবেন, তারপর বিচার করে সিদ্ধান্ত নেবেন। আপনাদের মতো শিক্ষিত হলে আমাদের কাজ চলে ম্যাডাম। তবুও যখন বলছেন, দাঁড়ান আমি লিখে দিচ্ছি। নিন, লিখে দিয়েছি, এবার সই করুন। দাঁড়ান, আবার কষ্ট করে কেন পড়বেন, আমি পড়ে দিচ্ছি। আমি স্রোতস্বিনী বসু, ক্রিয়েটিভ মাইন্ড কোম্পানির ওনার। আমি গান স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছি। আমি সব কিছুর জন্য দায়ী। না, আমি দায়ী নই, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। কিন্তু আজ থেকে যে এটাই সত্যি ম্যাডাম, বাস্তবকে মানতে শিখুন। আপনি ভুল করছেন, এটা সত্যি নয়। আমাকে সম্রাট ব্ল্যাকমেল করেছে, আর সব কিছুর পিছনে আছে ওই নৃপেন্দ্র শাস্ত্রী। নৃপেন্দ্রর নাম শুনে শারণ রেগে যায় ও স্রোতস্বিনীর মুখটা দেওয়ালে চেপে ধরে। যেটা বললাম সেটা করুন, ফালতু কথা বাড়াবার কোনো প্রয়োজন নেই। আপনি কি ভেবেছেন বিদ্যুৎ আপনাকে বাঁচাবে? তবে যাই বলি না কেন, মালটা আপনি খাসা। উফ, কি ফিগার মাইরি, মনে হচ্ছে এখানে কষে করি। ছাড়ুন আমাকে, ভালো হবে না বলে দিচ্ছি। ছাড়ুন আমাকে। বিদ্যুৎ এইভাবে দেয়ালে ঠেসে আদর করে বুঝি? আমিও করতে পারি, আমি ওর থেকে আরো ভালো করতে পারি। আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন। স্রোতস্বিনী ঘুরে শারণের গালে একটা চড় মারলে শারণ সাপের মতো হিস হিস করে ওঠে। আমার গায়ে হাত তোলা? খুব সাহস না তোর? দেখ তোর কি অবস্থা করি।
স্রোতস্বিনীকে মেঝেতে ঠেলে দিয়ে শারণ ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। লিভ মি, আই সে লিভ মি। দেখি দেখি আজ তোকে কি বাঁচায়, দেখি কি বাঁচায়, দেখি। প্লিজ somebody please help me। বিদ্যুৎ বাঁচাও, বিদ্যুৎ কি করে তোকে বাঁচায় আমি দেখতে চাই। বাঁচাও। স্রোতস্বিনী নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, চিৎকার করছে, কিন্তু কিছুতেই শারণের জান্তব থাবা থেকে বেরোতে পারছে না। এমন সময় একজন কনস্টেবল ওর সামনে এসে দাঁড়ায়। স্যার, স্যার বিদ্যুৎ স্যার এসেছেন, উনি আপনার সঙ্গে দেখা করতে চান। সামনে কনস্টেবলকে দেখে শারণ তাড়াতাড়ি সরে যায়। স্রোতস্বিনী দ্রুত নিজেকে যতটা সম্ভব ঢেকে নেয়। ভয়ে ওর থরথর করে কাঁপছে। এই, তুমি এখানে কি করতে এসেছো? আমার পারমিশন ছাড়া এখানে আসার সাহস কেমন করে হয় তোমার? স্যার, বিদ্যুৎ স্যার এসেছেন তো, বিদ্যুৎ স্যার আপনার সঙ্গে দেখা করতে চাইছেন, খুব ঝামেলা করছেন, ওনাকে আটকানো যাচ্ছে না স্যার। বিদ্যুৎ বিদ্যুৎ এসেছে। আমি আমি বিদ্যুতের কাছে যাব, আমি বিদ্যুতের কাছে যাব। স্রোতস্বিনী এখান থেকে পালিয়ে যেতে চাইলে শারণ ওকে ধরে ফেলে। এই, আপনি কোথায় যাচ্ছেন? আর বিদ্যুৎ স্যার কিসে স্যার? হ্যাঁ, ও সাসপেন্ড হয়ে গেছে, সেটা কি তুমি ভুলে গেছো? ও এখন একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষকে ভয় পাওয়ার অত কি আছে? উনি সাসপেন্ড হলেও যে সাধারণ নন সেটা আপনিও জানেন স্যার। থানায় খুব ঝামেলা হচ্ছে এখন, ভিডিও খুব ভাইরাল হয়তো, কে কোথা থেকে দেখে ফেলবে, আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে স্যার, প্লিজ চলুন। রাগে শারণ গড়গড় করতে থাকে। তোমাদের দ্বারা না যদি একটা কোনো কাজ হয়, চলো দেখি ও কি করতে পারে। শারণ বাইরে যাবে বলে পাটা বাড়িয়েই ছিল, আবারও এসে স্রোতস্বিনীর হাতটা চেপে ধরে ওর কানের কাছে ফিসফিস করে। ম্যাডাম, আমাদের খেলা এখনো শেষ হয়নি ম্যাডাম, নিজের ভালো চান তো সই করে দেবেন, হ্যাঁ? না হলে কিন্তু আপনার নাগরও আপনাকে বাঁচাতে আসবে না, কথাটা মনে রাখবেন। থানাতে নির্মল, ঋতব্রত আর আয়না দাঁড়িয়েছিল। এমন সময় বিদ্যুৎ হন্তদন্ত হয়ে ঠোকে। বিদ্যুতের মানসিক অবস্থা যে এখন কেমন হতে পারে সেটাও জানি। ভাইকে এসব কথা কে বলেছে? দাদা, আমি বলেছি। তুই পাগল হয়ে গেছিস আয়না? জানিস না ভাইয়ের মনের অবস্থা কেমন? এই অবস্থায় তুই ভাইকে বলেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? নির্মল বিদ্যুৎকে যে কতখানি স্নেহ করে সেটা আয়না এবং ঋতব্রত জানে। ওদেরকেও নির্মল যেমন স্নেহ করে তেমনি শাসনও করে, তাই ওরা দুজন কিছু না বলে মাথাটা নিচু করে থাকে। দাদা, আয়না না বললেও আমি খবর পেয়ে যেতাম। স্রোতস্বিনীকে ওরা থানায় ধরে রাখবে আর আমি বাড়িতে শান্তি মনে বসে থাকবো, তাই তো? ভাই, তোর খুব মাথা গরম, তুই যা, আমরা এখানে আছি, আমরা দেখছি। তোমরা কিছু দেখতে পারবে না দাদা, যা দেখার যা বোঝার সব আমাকেই বুঝতে হবে। বাইরে এসে শারণ রাগে চিৎকার করে ওঠে। এসব কি হচ্ছে থানার মধ্যে? এইসব হল্লাবাজি এখানে একদম চলবে না। আর আপনারা এইসব এখানে দেখছেন, এদেরকে বের করে দিতে পারছেন না? বিদ্যুৎ শারণের কাছে এগিয়ে আসে। রাগে ওর চোখ লাল হয়ে উঠেছে। স্রোতস্বিনী কোথায়? সেই জবাবদিহি কি আপনার কাছে আমাকে করতে হবে? হ্যাঁ, হবে, হবে তো বটেই। কোথায় ও? বিদ্যুতের মধ্যে যে আত্মবিশ্বাস থাকে সেই আত্মবিশ্বাস দেখে সাময়িকভাবে হলেও শারণ ভয় পেয়ে যায়। কিন্তু ও যে ভয় পেয়েছে সেটা যাতে কেউ না বুঝতে পারে তাই নিজেকে সাহসী দেখানোর মরিয়া চেষ্টা করে। কাকে কাকে ভয় দেখাচ্ছেন আপনি? আপনি আপনি যে একজন সাসপেন্ডেড আইবি অফিসার সেটা কি ভুলে গিয়েছেন নাকি? বাঘ জঙ্গলে থাকুক বা খাঁচায়, বাঘ সবসময় বাঘই থাকে। বাঘে পেলে সে কিন্তু কাউকে ছাড়ে না। আপনি যার কথা এইসব করছেন চাইলে তাকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আমি স্রোতস্বিনীর সঙ্গে দেখা করতে চাই, আর দয়া করে এটা বলবেন না যে সেলেতে দেখা করতে পারবো না। আইনের বিষয়ে আপনার থেকে আমার জ্ঞান অনেকটাই বেশি, তাই বেশি কথা না বলে যা বলছি তাই করুন। জ্বলন্ত দৃষ্টিতে শারণ বিদ্যুতের দিকেই তাকিয়ে থাকে। বেশ, চলুন, কিন্তু একজনই যাবেন ভিতরে। বিদ্যুৎ ওর দাদা
আয়না এবং ঋতব্রতর দিকে তাকালে ওরা সম্মতি জানিয়ে মাথা নাড়ে। ঠিক আছে ভাই, তুই যা, আমরা এখানে আছি। তবে কোনো অবস্থাতেই মাথা গরম করবি না, কিন্তু বলে দিচ্ছি, সবসময় মাথাটাকে ঠান্ডা রাখবি। বিদ্যুৎ কিছু না বলে শারনের পিছন পিছন চলে যায়। বিদ্যুৎকে দেখে স্রোতস্বিনী কান্নায় ভেঙে পড়ে। ও বিদ্যুতের কাছে ছুটে যেতে চায়, কিন্তু যেতে পারে না, গাড়ুতে আটকে যায়। যে মেয়েটাকে বিদ্যুৎ ভালোবেসে ফেলেছে, সেই মেয়েটার এরূপ যন্ত্রণাও দেখতে পারে না। আমি ভেতরে যাব। এইসব মামার বাড়ির আবদার মামার বাড়িতে গিয়ে করবেন, এখানে এসব চলবে না। আমার কতটা অধিকার, আমি কি করতে পারি সেটা প্রত্যেকবার মনে করানোর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। তাই অহেতুক কথা না বাড়িয়ে সেলের দরজাটা খুলুন, আমাকে ভেতরে ঢুকতে হবে। এটা ঠিক যে বিদ্যুৎ সাসপেন্ড হয়ে গেছে, কিন্তু ও চাইলে যে ঠিক কি করতে পারে সেটা শারন নিজের অভিজ্ঞতায় দেখেছে। তাই ও আর কথা বাড়ায় না। ও সেলের গেট খুলে দিলে বিদ্যুৎ ভিতরে ঢুকে যায়। বিদ্যুৎ ভেতরে ঢুকতেই স্রোতস্বিনী বিদ্যুতের কাছে ছুটে আসে। তুমি বিশ্বাস করো, আমি কিছু করিনি। বিশ্বাস করো বিদ্যুৎ, আমি কিচ্ছু করিনি। আমি জানি তুমি কিছু করোনি, তুমি কিছু করতে পারো না, তোমাকে ফাঁসানো হয়েছে। ওরা ভাবছে নির্দোষকে শাস্তি দিয়ে ওরা জিতে যাবে, কিন্তু এত সহজে আমি মিথ্যেটাকে সত্যি হতে দেব না। এই যে বিদ্যুৎ বাবু, ওনার বিরুদ্ধে প্রমাণ আছে। উনি নিজে গিয়ে গান স্মাগলিং করেছেন, আর এটা কারোর মুখের কথা নয়, এর ভিডিও আছে আমার কাছে। বিদ্যুৎ শারনের কথা বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করতে না পেরে স্রোতস্বিনীর দিকে তাকায়। স্রোতস্বিনী লজ্জায় মাথা নিচু করে দেয়। আমি জানতাম না, বিশ্বাস করো, আমি জানতাম না ওই পার্সেলে বন্দুক আছে। সম্রাট আমাকে ভয় দেখাচ্ছিল। তরঙ্গকে ধরে নিয়ে গিয়ে আমাকে ভয় দেখাচ্ছিল। নৃপেন্দ্রর লোক চারিদিকে ছড়ানো আছে। আমি বুঝতে পারছিলাম না যে আমি ঠিক কি করব। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি বিদ্যুৎ, ইচ্ছে করে কিচ্ছু করিনি। বিশ্বাস করো, আমি এসব করার কথা ভাবতেও পারি না, আমি ভাবতেও পারি না। কি বিদ্যুৎ বাবু, প্রমাণ পেয়েছেন তো কে কি করতে পারেন আর কি কি করতে পারেন না? বিদ্যুতের চোখ হঠাৎ আটকে যায় স্রোতস্বিনীর পোশাকের দিকে। ওর হাতার কাছে একটা অংশ ছিঁড়ে গিয়েছে। ও স্রোতস্বিনীর হাত শক্ত করে চেপে ধরে। তোমার কি হয়েছে? হাতার জামা এভাবে ছিঁড়েছে কেন? প্রত্যুত্তরে স্রোতস্বিনী কিছু বলতে পারে না, ও শুধু কাঁদতে থাকে। বিদ্যুতের বুঝতে কিছু বাকি থাকে না। ও শারনের গলা ধরে ওকে দেওয়ালে চেপে ধরে। ওর চোখ দুটো আগুনের শিখার মতো ধকধক করে জ্বলছে। আর কোনোদিন যদি ওর গায়ে হাত দেওয়ার সাহস দেখাস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার নিশানা যে কতটা ঠিক সেটা তো তুই নিজের চোখেই দেখেছিস। আগুনের সঙ্গে খেলা করার চেষ্টা করিস না, পুড়ে যাবি। একটা কথা আছে জানিস তো, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। দূরে থাক, দূরে থাক। শারনকে ও ছেড়ে দিলে শারন কাশতে থাকে। বিদ্যুৎ এবার স্রোতস্বিনীর দিকে ঘোরে। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, তোমাকে ঠিক আমি বের করে নিয়ে যাব। তুমি শুধু একটু নিজেকে ধরে রাখো। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন।